অভ্যন্তরীণ সক্ষমতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে বাংলাদেশের উন্নয়ন কৌশল। এতে পরিবর্তিত বৈশ্বিক অবস্থায় দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন নীতি নির্ধারণের পাশাপাশি বিনিয়োগ কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে। রোববার পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের আয়োজনে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস অ্যান্ড পলিসি ইন্ডিপেন্ডেন্ট নেভিগেটিং বাংলাদেশ ডেভেলপমেন্ট পাথওয়ে শীর্ষক আলোচনায় অনুষ্ঠানে এমন কথা বলা হয়। এতে প্রধান বক্তা ছিলেন ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটির প্রফেসর এমিরাটস ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আলোচনায় সঞ্চালনা করেন পিআরআই চেয়ারম্যান ডক্টর জাহিদ সাত্তার। প্যানেল আলোচনায় অংশ নেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ, গবেষক ও তৈরি পোশাক খাতের প্রতিনিধিরা। আলোচনায় বাংলাদেশের উন্নয়ন কৌশল, অর্থনৈতিক নীতিতে স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ, বৈশ্বিক পরিবর্তনের প্রভাব, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং টেকসই প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়গুলো গুরুত্ব পায়। বক্তারা বলেন, দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করতে বাস্তব ভিত্তিক নীতি প্রণয়ন এবং নিজস্ব অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই। আবারও ফিরছে আলোচনায়। আমাদের সাথে রয়েছেন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান AHM শফিকুজ্জামান। স্যার, আবারও স্বাগত জানাই। কিন্তু আমরা দেখলাম যে একটি গবেষণা সংস্থা আজকে একটু অনুষ্ঠান করছে, এখনো চলছে, যেটি সেখানে বলা হচ্ছে যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বড় পরিকল্পনা বা ভবিষ্যতের একটা পরিকল্পনা করে নিতে হবে, বা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলা হচ্ছে, এবং বৈশ্বিক যে পরিস্থিতি সেটিকে মাথায় রেখে করা হচ্ছে। আসলে এই ধরনের কথা তো আসলে সবাই বলে, কিন্তু বাস্তবে তা কি হয় আসলে শেষ পর্যন্ত? বাংলাদেশ আসলে একটা অদ্ভুত দেশ। এখানে সরকার পরিবর্তন হয়, সব নীতিও পরিবর্তন হয়ে যায়। আমাদের যেটা আছে যে প্রথম যদি আপনি অ্যানুয়াল প্ল্যানগুলো দেখেন, সেখানে আমাদের ফিসকাল পলিসি আছে, মনিটারি পলিসি আছে। সেখানে আমরা কিন্তু এখনও ঠিক করতে পারিনি যে বিনিয়োগ বান্ধব একটা পলিসি করতে। এখন ধরেন আমার শিল্পনীতি আছে, আবার আমাদের বাণিজ্য নীতি আছে, আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট নীতি আছে, আমাদের ব্যাংকের যেটা আমি বললাম মনিটারি পলিসি বা আদার্স, যেমন ধরেন আমাদের যে ট্যাক্স পলিসি যেটা আছে, একটার সাথে আরেকটা কিন্তু আপনার সাংঘর্ষিক। কেন সাংঘর্ষিক? আপনি এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট 1957-এ আপনি এসেনশিয়াল কমোডিটি ডিক্লেয়ার করলেন আপনার 22টা থেকে 23টা পণ্য। এটা কেন করলেন? যে এটি যাতে সাধারণ মানুষ বা আমাদের নাগরিকরা যাতে এটাকে প্রাইস কন্ট্রোল করা যায়। এখন ধরেন আমরা দুটো পণ্য কন্ট্রোল করা হয় বাণিজ্য মন্ত্রক থেকে, চিনি এবং তেল, যেহেতু এটা ইম্পোর্ট নির্ভর। এখন আপনি একদিকে হলো প্রাইস কন্ট্রোল করবেন কেন? সাধারণ মানুষের সাশ্রয় মূল্যে যাতে এটা পায়। আবার এখানে যদি আপনি হাই ডিউটি আরোপ করে রাখেন, আপনি আজকে 1 কেজি চিনি কিনলেন 110 টাকা দিয়ে, তার মধ্যে 30 টাকা কিন্তু সরকার রেভিনিউ কেটে নিয়ে গেল। এভাবে তেলের ক্ষেত্রেও তাহলে আপনার এখানেই তো কন্ট্রাডিক্টরি। আপনি রেভিনিউ ঠিক আছে, আবার বাজেট করতে হবে, সেই বাজেটে আমাদের কাস্টম ডিউটি থেকে একটা বড় রেভিনিউ আসে, এখনও 30%। আমাদের ইনকাম ট্যাক্স থেকে আসে, এবং আমাদের ভিএটি যেটা আমরা ডাইরেক্ট ভিএটি দিচ্ছি সেখান থেকে আপনার আসে। এখন আপনি যদি পোর্টে কাস্টম ডিউটি দিয়ে এই পণ্যটা যদি ট্যাক্স দিয়ে ঢোকে, তারপরে সাপ্লিমেন্টারি ডিউটি আছে, আরডি রেগুলেটরি ডিউটি আছে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আছে, তখন তো আপনার এই পণ্য তো সাশ্রয় যাবে না। এই কারণে যে জিনিসটা হলো যে আমাদের একটা হলো অ্যানুয়াল প্ল্যান, আর একটা হলো আমাদের যেটা ছিল 5 ইয়ার প্ল্যান, এবং সেই 5 ইয়ার প্ল্যানেও যে পার্সপেক্টিভ যে জায়গাটা সেটা নিয়ে আপনি বলছিলেন স্যার, বিশেষ করে যে সরকার পরিবর্তন হওয়ার পর আমাদের নীতি বা সবকিছু আবার নতুন করে করতে হয়, যেটি আসলে একটি দেশের জন্য আবার নতুন করে এই কৌশলগুলো নেওয়া হচ্ছে গিয়ে আমাদের জন্য সংকটে